আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরি থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আশা করব যে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন আমার ভিউয়ারদের লিস্ট চেক করি সেখানে দেখি যে আমার ভিউয়ারদের থেকে মাত্র 30%, মানে আমার ভিউয়ার যারা আছে এদের থেকে মাত্র 30% আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, বাকি 70% চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই। তো অনুরোধ থাকবে যে ভিডিওটা পজ করে এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করুন, যেটা আমাকে আরও ভালো তথ্য দেওয়ার জন্য, আরও ভালো কাজ করার জন্য আমাকে উৎসাহিত করবে। তো প্রথমেই একটা জিনিস করি, আমার গত লাইভে কোনো একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আপনি এই দেশের কাজ এই রেটে কেমনে করতেছেন, বা রেটটা পরে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, মনে লিখলো যে অমুক এজেন্সি এত টাকা যাচ্ছে, মানে আমি যেটা বলেছি তার থেকেও প্রায় আপনার 1.5 লাখ টাকার কাছাকাছি বেশি। তো এখন ব্যাপার হচ্ছে এটা ভ্যারি করে এবং এটা আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, আপনি কার সাথে ঠিক যোগাযোগ করতে পারছেন তার উপর ডিপেন্ড করে। এখন আপনার এখানে আমার যে কাজগুলো এই মুহূর্তে সবগুলো হচ্ছে এখন সরাসরি, মাঝখানে কোনো থার্ড হ্যান্ড নাই, যেটাতে করে আমি রোমানিয়াতে বেশ বড় একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো এখন যেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে স্ট্রেট কাজ হচ্ছে, আমার মাঝখানে আর কেউ নাই, যার কারণে হচ্ছে রেটটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন পাবলিক রোমানিয়াতে 8.5-9 লাখ করে নিচ্ছিল তখন আমি 7 লাখ করে হিসাব করছি, পরে অবশ্যই কিছু কম বেশি করা হয়েছে। তো সেই হিসাব হচ্ছে আমি সবসময় আমার প্রফিট মার্জিনটাকে কম রাখার চেষ্টা করি, যেন আমার হিসাব হচ্ছে সেল বেশি প্রফিট কম, কিন্তু দিন শেষে লাভ বেশি। সেল বেশি হয় লাভ অবশ্যই বেশি হবে। আচ্ছা, এই হচ্ছে একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ সাব এজেন্ট হয়ে কাজ করে তখন তারও কিন্তু একটা প্রফিট হিসাব করতে হয়, তো তখন অটোমেটিক্যালি খরচটা বেড়ে যায়। তো এই জন্য আমি পারছি অনেক কম রেটে দেওয়ার জন্য। আজকে খুব ভালো কিছু রেট আমি দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ, এবং খুব ভালো কোনো অফারও দিতে পারবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, অনেকেই আমার ভিডিওর নিচে কসোভো, বসনিয়া এসব নিয়ে প্রশ্ন করেন। এখন ব্যাপার হচ্ছে এটা যে আমি আসলে কসোভো বা বসনিয়ার কোনো কাজ কখনো করি নাই, সামনে করবো কিনা আমি জানি না, এটা সময় বলে দিবে। তো যেহেতু আমি কসোভো এবং বসনিয়ার কোনো কাজ এর আগে করি নাই, তো আসলে এটা সম্পর্কে আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। আপনি ফেসবুক গ্রুপ থেকে যা জানেন আমি ওইখান থেকে তাই জানতেছি এই দুইটা দেশ সম্পর্কে। তো যারাই আমার কাছে পরামর্শ চান, সেটা হচ্ছে আমি আসলে জানি না, তো ভাষা শুনে শুনে পরামর্শ দেওয়ার থেকে না দেওয়াটা মনে হয় ভালো, কারণ একটা মিথ্যা পরামর্শ একটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ডিমান্ড। দেখেন, অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমরা কি বলে, কোনো একটা কমেন্ট আমি দেখেছিলাম যে সব দেশের ভিসা নাকি দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথমত প্রচণ্ড মিথ্যা একটা কথা, এবং এটা হচ্ছে এরকম যে আপনি দেখেন যে আমি যেটা, মানে আমি নিজে বিশ্বাস করতে না পারি সেটা আমি কাউকে কখনো অফার করি না। এখন সব দেশের ভিসা বলতে ডিমান্ড তো অনেক দেশের আছে, ডিমান্ড অস্ট্রেলিয়ার পর্যন্ত ডিমান্ড আছে আমার কাছে, নিউজিল্যান্ডের ডিমান্ড আছে, এটা আমি কাজ করতে রাজি না, কজ আমি এটা আসলে বিশ্বাস হয় না আমার কাছে, আমার নিজের কাছে বিশ্বাস না। তো আমি কি মার্কেটিং করবো, কি এটার কাজ করবো? তো আমি যেগুলি জানি, বিশ্বাস করতে পারি এবং যেগুলো অথেন্টিক, আমি ওই কাজগুলো এখন করতেছি। কারণ 2023 এবং 24 আমার জন্য লার্নিংয়ের বছর ছিল, আমি শিখেছি। 2025-এও হয়তো কিছু শিখবো, কিন্তু 2023-24 মতো না, 2025 ইনশাল্লাহ আমার হবে। সময় বলে দেবে, দেখতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, যে বললাম যে ডিমান্ড অনেক দেশে আছে, বাট বেছে বেছে কাজ করার চেষ্টা করতেছি। হয়তো আগে একটা বা দুটো দেশ নিয়ে কাজ করতাম, এখন 5-6টা দেশ নিয়ে কাজ করা শুরু করছি। তার মানে এই না যে যে যেটা বলছে তার সাথে ঝাঁপাই করে ওটাই শুরু করছি, ব্যাপারটা এমন না। অনেক চিন্তা ভাবনা করে জেনে বুঝে কাজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো যারা বলেন যে সব দেশে ভিসা দিচ্ছি, আসলে তাদের বুদ্ধি বা তাদের জ্ঞানের জোর ওই পর্যন্তই, এ নিয়ে আর কিছু বলার নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন করেন যে ভাই অনেকেই তো দেখি যে সার্ভিস ভিসা হলে কোনো টাকা কাটে না, তারপরে হচ্ছে কি বলে সম্পূর্ণ টাকা রিফান্ড করে, এই সেই। দেখেন, সরকারি কিছু ফি আছে যেটা অফেরতযোগ্য, ঠিক আছে? সরকারি কিছু ফি থাকে যেটা অফেরতযোগ্য, সেটা অনলাইন ফি হতে পারে, সেটা লয়ারের কিছু ফি থাকে যেগুলি ফেরতযোগ্য না। এখন ব্যাপার হচ্ছে এটা যে আমার আসলে টাকা ডিডাক্ট না করে অপশন নাই, কারণ আমার ওইখানে হচ্ছে এই কাজগুলি করতে হয় এবং আমি প্রপারলি কাজ করি। আমার এখানে ক্লায়েন্টরা এসে আমার নিজের অফিসে বসে তারা ল্যাপটপ থেকে ছবি তুলে নিয়ে যায় তাদের সাবমিশনের। হয়তো আইডি পাসওয়ার্ড আমি কাউকে দিই না নিরাপত্তার খাতিরে, কিন্তু তারা নিজেরা দেখে নিজেদের ফোন দিয়ে ছবি তুলে নিয়ে যায়। এই অপশনটা আমার অফিসে আছে সার্ভের জন্য। অনলাইন হয়েছে, ভাই আর একটু ছবি তুলতে হবে, আসেন, চলে আসেন, এসে নিজের হাতে ছবি তুলে নিয়ে যাচ্ছে। এখন এই যে কাজগুলো আমরা করতেছি, টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা অবশ্যই লাগে, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখন ইস্যু হচ্ছে এটা যে আপনার এই যে সরকারি ফি বা আদার যে ফিগুলি আছে, যখন কাজটা না হয় আমাদের পেমেন্ট কিন্তু ওই যে টাকাটা কাটছে 40,000 টাকা এরকম না, আরও বেশি। কিন্তু অন্য জায়গাগুলিতে আমরা যেটা করতে পারি, সরকারি ফি ছাড়া অন্য যে খরচগুলি আছে সেগুলো একটার পরিবর্তে একটা ফাইল দিয়ে আমরা কাটাই ফেলতে পারি বা আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু সরকারি ফি এবং যে লয়ার ফিগুলো থাকে সেগুলো আসলে কাটাকাটির কোনো অপশন থাকে না। তো ওই জায়গায় আসলে মানে কিছু করার থাকে না, কারণ সরকারি ফি, অনলাইনের আবেদনের ফি এগুলো কখনো ফেরত আসে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের কাটতে হয়। এখন আপনি চিন্তা করেন যে আমরা আসলে টাকা
বললাম যে আমরা কাটবো না, কিন্তু দিন শেষে গিয়ে নাটক করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক ইচ্ছা কাহিনী করলাম, লাস্টে গিয়ে বললাম যে ভাই এটা তো হচ্ছে না, 50,000 টাকা কেটে দেই। এইসব আমি করতে পারবো না, যার কারণে যা বলার আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, তো যার ভালো লাগে সেই আসেন, অবিশ্বাস নিয়ে আসার দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, অনেকেরই অনেক মন্তব্য দেখতে পাই। তো ইস্যুটা হচ্ছে এরকম যে আমার সম্পর্কে যাদের ধারণা নাই, বা হচ্ছে যারা কারো থেকে শুনে বা বিভিন্ন গ্রুপে হচ্ছে পোস্ট দেখে, বা হচ্ছে কোনো একজন আমার পোস্টে নিচে একটা বাজে কমেন্ট করলো সেটা দেখে আপনি আমাকে জাজ করে ফেলছেন, তাদের অনুরোধ থাকবে আপনার অফিসে আইসেন, একদিন সামনাসামনি বসেন, কথা বলেন। হয়তো চা খাইতে পারবো না, আমার আশেপাশে চায়ের কোনো ব্যবস্থা নাই, কথা বলে যান। অথবা একবারই অযথা ফোন দেওয়া বন্ধ করে দিন, এবং হচ্ছে একবারই মানে আমাকে এড়ায় চলেন, শেষ, আমাকে ইগনোর করে চলেন। কারণ কিছু ক্ষেত্রে প্রচণ্ড বিরক্তি তৈরি হয়। আমি আবারও বলছি, ইনশাল্লাহ 2025 আমার হবে, সময় উত্তর দিবে। কিন্তু যাদের হচ্ছে আমার ব্যাপারে ধারণা নাই প্রপার, তারা সাইডে থাকেন, আসার দরকার নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে এরকম যে বড় বড় এজেন্টরা ডিমান্ড পায় না, আমরা কেমনে পাই? তো এটার উত্তরটা অনেক খারাপভাবেও দেওয়া যায়, অনেক ভালোভাবেও দেওয়া যায়। এখন বড় বড় এজেন্ট যারা আছে, আপনি আসলে বড় বলতে আপনারা কাদেরকে বুঝেন আমি জানি না, হয়তো একটু ধারণা করতে পারি। কিন্তু বড় ছোট যে বলতেছেন, এইটা আসলে বলার কিছু নাই, কারণ প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব চ্যানেলে কাজ করে। এখন কেউ হয়তো আগে থেকে কাজ করে একটা অ্যামাউন্ট হাতে নিয়ে রাখছে, তারা চাইলে অ্যামাউন্ট ইনভেস্ট করেও কিছু করতে পারতেছে, আমরা হয়তো এখন সেটা পারতেছি না। ওই হচ্ছে ব্যাপার। এখন এটার সাথে ডিমান্ডের কোনো সম্পর্ক নাই। দেখা যাচ্ছে অনেক বড় এজেন্ট, বাট যদি আপনার একটা মেইল লিখতে হয়, সে মেইলটা লিখতে পারবে না, বা মেইল লেখার মতো ইংলিশ প্রফিসিয়েন্সি তার নাই। এখন এই জায়গায় হচ্ছে ডিপেন্ড করে সম্পূর্ণ কমিউনিকেশনের উপরে। এখন কেউ হয়তো খোদ রোমানিয়াতে আছে, সার্বিয়াতে আছে, সে যায় যে যতটুক মুখে বাড়তেছে বুঝে দিচ্ছে, না পারলে বাকিটা হাত পা দিয়ে বুঝে দিচ্ছে, মানে সাইন ল্যাঙ্গুয়েজ সাম সর্ট অফ। তো সেভাবে ডিমান্ড নিচ্ছে। এখন ও এখানে থেকে এটা করতেছে, আর আমি এখানে ওভার দ্য মেইল বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি আমরা। কিন্তু টোটাল ডিমান্ডের ব্যাপারটা থাকে হচ্ছে, এটা বড় এজেন্সি ছোট এজেন্সি অফিস আছে বা নাই তার উপর ডিপেন্ড করে না। এবং রোমানিয়াতে অনেক ভাই আছেন, বড় ভাইরা আছেন, যাদের অনেকের অফিসই নাই, এবং সবচেয়ে ভালো কাজ করে তারাই, কোনো অফিসই নাই, নিজের বাসায় বসে কাজ করে, তারা করতেছে না। তো এই চিন্তা বাদ দেন যে বড় এজেন্সি হলে, অনেক বড় অফিস হলে যে তারা কাজ পাবে, আর যাদের ছোট এজেন্সি বা যারা অফিসই নাই তারা কাজ পাবে না বা কাজ করবে না, এটা একদম ভুল একটা ধারণা, অনেক ভুল ধারণা, এর থেকে বেরোয় আসেন। আর ডিমান্ডও যে বললাম কমিউনিকেশনের মাধ্যমে আসে। আচ্ছা, এবার একটা জিনিস বলি যে আমি মলদোভার কাজের ব্যাপারটা যখন শুরু করি, তখন আমি আসলে এটা নিয়ে খুব ভালো করে যখন ঘাটাঘাটি করলাম, প্রথম থেকে আমার মনে হচ্ছে যে না, মলদোভা হয়তো বা ভালো হবে না। কিন্তু যখন আমি সিচুয়েশনগুলি মিলালাম যে 2016 সালের রোমানিয়া কী ছিল, আজকে কী হয়েছে, এবং মলদোভার যে ইস্যুটা, এটা জিও পলিটিক্সের অনেক ব্যাপার আছে যেটা আমি এখানে ব্যাখ্যা করতে পারছি না। আর যারা বুদ্ধিমান বা যারা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্সের খবর রাখেন, তারা অনেক কিছু জানবেন, বুঝবেন আমি কী বলতে চাচ্ছি। তো মলদোভা হচ্ছে একটা ভালো ডেস্টিনেশন হতে পারে এই মুহূর্তে। তো যারা এটা নিয়ে চিন্তা করেন যে কি বলে কোম্পানি এটা ওইটা বা বেতন কম, হ্যান না তেনা, গরিব দেশ, আপনি যে দেশটাকে গরিব বলতেছেন, আপনি শুধু যায় দেখেন ওইটা বাংলাদেশ থেকে কতটা ধনী। জাস্ট এটা মাথায় রাখবেন যে আপনি তৃতীয় বিশ্বের একটা দেশে বসে, ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রিকে আপনি বলছেন গরিব দেশ। আমেরিকাতে কি হোমলেস নাই? অনেক আছে। ইউরোপে কি হোমলেস নাই? রাস্তায় থাকার মানুষ নাই? অনেক আছে। এখন যদি আপনি চিন্তা করেন যে জার্মানিতে অনেক মানুষ রাস্তায় থাকে, পর্তুগালে অনেক মানুষ রাস্তায় থাকে, স্পেনে অনেক মানুষ রাস্তায় থাকে, তার মানে হচ্ছে এরা গরিব হয়ে গেছে। ইভেন তো জাপানেও কিছু কিছু মানুষ রাস্তায় থাকতে পারে, তার মানে তারা গরিব হয়ে গেছে। আমি রাশিয়াতে দেখছি যে রাস্তার মধ্যে অনেক মানুষ থাকে, এদের বাড়ি আছে, সবকিছু আছে, বাট রাস্তায় থাকে অভ্যাস, বা অনেকের বাড়ি নেই, রাস্তায় থাকতেছে অভ্যাস, এবং তার মানে কি এটা গরিব হয়ে গেছে? ব্যাপারটা কিন্তু এমন না। তো যারা অলরেডি লিথুনিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এইসব দেশের পিছনে ঘুরে অনেক সময় নষ্ট করে ফেলছেন, আমি তাদেরকে বলবো যে শতভাগ নিশ্চয়তায় আপনারা কি বলে মলদোভাতে জমা দিতে পারেন। এটা একটা ভালো সিদ্ধান্ত হবে। হয়তো এখন 2025 ইজিলি ভিসা হচ্ছে, তাই গায়ে লাগতেছে না, বাট 2026 থেকে মলদোভা দেখবেন কি রূপ দেখায়, এটা এখনই বলছি, তখন হয়তো এটা মিলাতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা মলদোভাতে কাজ করছি, কাজ শুরু করছি অলরেডি, এবং পারমিটও চলে আসছে। সঙ্গত কারণে পারমিটগুলো আমি ভিডিও দিলাম না, আলহামদুলিল্লাহ পারমিট পেয়ে গেছে, হয়তো গ্রুপে, ফেসবুক গ্রুপে দিব। তো এই হচ্ছে ব্যাপার, আরও পারমিট আসবে। তো মলদোভাতে আমাদের খরচ সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকবে, একটু দেখে নিন। তারপর একবার বলে দিচ্ছি, আমরা যদিও 6 মাস সময় নেই, আলটিমেটলি 3.5-4 মাসের মধ্যে মলদোভার কাজ শেষ। কারণ আমার পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আমি পাঠাই, এটাকে পৌঁছতে সময় লাগে 3 দিন ডিএচএল করলে, যেটা আমি একবার ছবি দিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপে। এরপর হচ্ছে 2 সপ্তাহের মতো সময় লাগে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেড হয়ে আসতে, অ্যাসেট হইতে 2 সপ্তাহের মতো সময় লাগে। তারপর হচ্ছে 2 মাস সময় লাগে সর্বোচ্চ পারমিট আসতে। তো এরপরে পাসপোর্টটা হচ্ছে আমি আর বলছি না, বাকি ভিসা স্ট্যাম্পিং প্রসিডিউরটা এটা একটু অন্যরকম, এটা অনেকেই জানে না। এটাতেও আপনি বাইর করতে পারবেন কি আসলে মলদোভার কাজ করে আর কে হচ্ছে চাপা পিটাইতেছে, এটা আমি এখানে বলতেছি না, এটা জানি না, পরের প্রয়োজন হলে কেউ অফিসে এসে বসে কথা বলে আমি বলে দিব না, কিন্তু ভিডিওতে বললাম না। তো আলটিমেটলি 4-4.5 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যায়। এবং মলদোভাতে আপনি জাস্ট ঢুকার পরে আপনি 1 বছর কষ্ট করে থেকে, কষ্ট সব জায়গাতেই আছে, সেটা সেন্ট্রাল ইউরোপ যে কোনো, 1 বছর থাকার পরে আপনি ইজিলি এখান থেকে মুভ করতে পারবেন লিগালি। ইলিগালি যাওয়ার প্রয়োজনই হবে না আপনার। তো যাই হোক, মলদোভাতে আমরা সময় নিচ্ছি 6 মাস, খরচ নিচ্ছে 8,70,000 প্রথমে পারমিটের পরে বা একটা ভিসার পরে। এবার আসি আপনার
রোমানিয়া নিয়ে। রোমানিয়াতে বাংলাদেশ থেকে যারা ফাইল জমা দিতে চান তাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে। পাসপোর্টের সাথে পারমিট আসার পরে 2, এবং বাংলাদেশ থেকে খরচ হবে 9,80,000। কিন্তু যদি আমি কয়েকটা কাজের কথা বলছি, এরকম যারা আছেন তারা খুব কম খরচে, মানে এটার তুলনামূলক কম খরচে, অনেক কম সময় 100% গ্যারান্টেড চলে যেতে পারবেন। সেটা হচ্ছে আমার সৌদি, কুয়েত এবং মালয়েশিয়া থেকে ফাইল নিব আমরা রোমানিয়ার জন্য। যে কাজগুলি বলছি সেই কাজগুলির উপরেই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, সেখানে ওই কাজই করতে হবে। আমার 2 জন কার মেকানিক বা মেকানিকের হেল্পার লাগবে, 4 জন ওয়েল্ডার লাগবে, 2 জন ইলেকট্রিশিয়ান লাগবে, 7 জন কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে। এটা সৌদি, কুয়েত অথবা মালয়েশিয়া থেকে। তবে শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই বৈধ থাকতে হবে সেখানে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে আপনার মালয়েশিয়া থেকে যারা দাঁড়াবেন তাদের কিন্তু যেটাতে জমা দেবেন সেই কাজের অভিজ্ঞতা এবং সেই কাজই করতে হবে, সেই ইয়েতেই থাকতে হবে আপনাকে, ঠিক আছে, সেই কাজের মধ্যেই থাকতে হবে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে এটা একদম ভিসার মধ্যে উল্লেখ থাকতে হবে যে আপনি কোন কাজে আছেন এবং কোন কাজে যাচ্ছেন। আপনি কার মেকানিকে দিলে মালয়েশিয়াতে আপনার কার মেকানিকেরই থাকতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর মালয়েশিয়া থেকে যারা জমা দেবেন তাদের ইংলিশের বেসিকটা ভালো হতে হবে। আর কুয়েত থেকে একদম মানে দাঁড়ালি ভিসা, বসা রেখা ভিসা স্ট্যাম্পিং করে দিয়ে দিচ্ছি, এরকম একটা অবস্থা চলতেছে। তো যারা আছেন, আমি আবার বলছি, আমার 2 জন কার মেকানিক লাগবে, হেল্পার লাগবে, কার মেকানিক হবে হেল্পার, ঠিক আছে। তারপর 4 জন ওয়েল্ডার, 2 জন ইলেকট্রিশিয়ান, 7 জন কনস্ট্রাকশন। এখন সৌদি বা কাতার, কুয়েত অথবা মালয়েশিয়া থেকে যারা জমা দেবেন তাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না, বাট তাদেরকে কাজের ভিডিও দিতে হবে এবং তাদের ফ্যামিলি মেম্বার কাউকে আসতে হবে। এসে যে অ্যামাউন্টটা আমরা ওইখান থেকে নিব হচ্ছে আপনার সব মিলে 8 লাখ টাকা নিব আমরা, সব মিলে ওইখান থেকে সব সহ 8 লাখ টাকা আমরা নিব। এবং হচ্ছে আপনার এই কাজের ভিডিও দিতে হবে আপনার কোনো একজন ফ্যামিলি মেম্বার, ফার্স্ট ব্লাড, বাবা মা ভাই যে কোনো একজন এসে আমার সাথে চুক্তি করে যাবে, এবং আপনার পারমিট আসার পরে আপনাকে 4 লাখ টাকা আমাদেরকে পে করে দিতে হবে। এবং এটা সম্পূর্ণটাই ফেরতযোগ্য, কিন্তু আপনাকে একটা চেক দিতে হবে ফার্স্ট সিকিউরিটি হিসেবে যখন আমরা কাজ শুরু করবো, এবং যখন পারমিট হবে তখন আপনি আমাদেরকে 4 লাখ টাকা দিয়ে দেবেন। এবং আপনারা জানেন যে এসব ক্ষেত্রে ভিসা সহজে মিস হয় না, মোটামুটি বলা যায় 95% বা কিছু ক্ষেত্রে 98-99% পর্যন্ত ভিসা হচ্ছে। এই হচ্ছে রোমানিয়ার ডিমান্ড বললাম, ওইসব দেশ থেকে উইদাউট অ্যাডভান্সে। বাট বাংলাদেশ থেকে আপনি অবশ্যই ফার্স্ট 1 লাখ টাকা জমা দিতে হবে, পারমিটের পর 2 লাখ। আর ওইখানে হচ্ছে আমি হয়তো যে 4 লাখ বললাম সেটা আরও কমাই নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, সেটা তো সামনে বসে কথা বললেই হবে। আর কানাডার জন্য উইদাউট অ্যাডভান্সে আমরা ফাইল নিব, কোনো অ্যাডভান্স দিতে হবে না। আপনি আসবেন, পাসপোর্ট জমা দিবেন, অ্যাগ্রিমেন্ট করবেন, এবং আপনার সিকিউরিটি হিসেবে যে কোনো একটা এটা অ্যাগ্রিমেন্ট বা চেক যে কোনো একটা কিছু হতে পারে দুজনের মধ্যে। এবং আপনি যখন ভিসা পাবেন, আফটার ভিসা আপনি পেমেন্ট করবেন। টোটাল খরচ হবে হচ্ছে আপনার 20, টোটাল খরচ হবে 20 লাখ, ঠিক আছে। এবং এটা এগ্রিকালচারের, কোনো অ্যাডভান্স থাকবে না। প্রথমে যা জমা দিবেন LMI অ্যাপ্রুভালের পরে, যখন ফিঙ্গার আসবেন তারপরে ভিসা হলে পরে LMI এর পরে হচ্ছে আপনাকে জমাইতে হবে ফিঙ্গারের পরে 4 লাখ দিতে হবে, এবং বাকিটা হচ্ছে ভিসা হওয়ার পর আপনাদের বাকিটা পে করে দিতে হবে। এবং আপনি এটার জন্য সরাসরি অফিসে আসবেন, কথা বলবেন এবং একটা এগ্রিমেন্ট করে দেন আপনি জমাইতে পারবেন, ঠিক আছে। আর ইতালির জন্য যেটা বলেছিলাম, ইতালিতে আলহামদুলিল্লাহ আরও একটা যেটা ছিল সেটাও জমা হয়ে গেছে। আরও ইতালির ফাইল দরকার আমাদের, সেটা হচ্ছে এগ্রিকালচারের। এবং এগুলির কাজ কেমনে হবে, কি হবে না হবে, অনেকেই বলতে আসেন এটা না সেটা না, এসব বলে লাভ নাই, ইতালিরটা হবেই, ঠিক আছে। এবং আরও ফাইল দরকার, কিন্তু ইতালিতে আমাদের ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 2, পারমিটের পরে হচ্ছে 2, আর বাকিটা হচ্ছে আপনার ইয়ের পরে, ইতালির হচ্ছে প্রথমে 2, আর হচ্ছে কি বলে VFS যখন করবে তারপর হচ্ছে বাকিটা একদম ভিসা ইতালি। এটার কথা বলে ঠিকঠাক করে নেওয়া যাবে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবং নর্থ মেসিডোনিয়া তো শতভাগ ভিসা ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা করতে পারবো আপনাদেরকে গ্যারান্টেড। এবং সেক্ষেত্রে নর্থ মেসিডোনিয়াতে সময় লাগবে হচ্ছে 2 মাসের মতো, 6 মাসের মতো, ঠিক আছে। বাট সময় এরকম লাগবে, আমরা একটু বেশি বাড়িয়ে নিচ্ছি। আর নর্থ মেসিডোনিয়াতে খরচ হবে আমরা একটু কমাই নিচ্ছি, সেটা হচ্ছে 8 হবে, এখন থেকে 8.5 জায়গায় 8 হবে। আর ইনিশিয়াল পেমেন্ট যেটা 1.5 লাখ সেটাই থাকবে, কিন্তু আফটার পারমিট ওইখানে হচ্ছে 1.5 লাখের জায়গায় 1 লাখ হবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন এবং আপনাদের যেটা প্রয়োজন জানছেন। তারপরেও যে কোনো কিছু প্রয়োজন হলে এই কর্নার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যা জানতে চান। কিন্তু ইতালির যে ফাইলগুলো আমি বললাম, আর সার্বিয়ারটা ভুলে গিয়েছিলাম, সার্বিয়ারটা অ্যাজ ইউজুয়াল 8 লাখ টাকা 6 মাস, প্রথমে পারমিটের পরে বাকিটা ভিসার পরে। আর সার্বিয়ার ইনশাল্লাহ খুব দ্রুত খুব ভালো সংবাদ পাবেন, মন্টিনিগ্রোরও খুব দ্রুত খুব ভালো সংবাদ পাবেন। এগুলো কিছু ইন্টারনাল কাজ করে রাখছিলাম, তো ইনশাল্লাহ আমি জানতে পারবো সব কিছুই। তো ইনশাল্লাহ 2025-এ এটা আমার হবে, এই বছরটা আমার হবে ইনশাল্লাহ। আল্লাহ আমার প্রতি সহায় হবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।